একটা টাইমে পড়ে গিয়ে দেখছি মানে মেয়েটার মুখে আকার-আকৃতি চেঞ্জ হচ্ছে। মানে উঠে বসে মানে চোখটা কেমন ঘোলাটে টাইপের হয়ে যাচ্ছে। একটা কাঁচা মানে মুরগির মাংসই আরকি গোটা তাই ছাল। ভিতরে ফেললাম কিছুক্ষণে ২-৩ মিনিটের মধ্যে পুরো শেষ। মানে আমি এমনও দেখেছি এই রিসেন্ট থেরাপিতে যখন কাজ করে আসলাম, তন্ত্র অ্যাপ্লাই করে একজনকে পুরো উন্মাদ বানিয়ে দিয়েছে। রাত ১:৩০ থেকে ৪:৫ অব্দি অ্যাক্টিভিটি করে চললো পরপর। চলার পরে একসময় গিয়ে মানে যখন একদম এন্ড মানে খাটের থেকে ধরুন ৩ হাত উপরে বডি ভাসছে এবং পড়ে গেল বডিটা খাটের উপরে। নমস্কার, অলৌকিকের একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আমি দেবাঞ্জনা। আজকে যাকে নিয়ে চলে এসেছেন তিনি হচ্ছেন সপ্তক দীপানন্দ জ্ঞানাচার্য মহাশয়কে। আজকে তার থেকে আমরা শুনবো প্রথম তো তার এক্সপিরিয়েন্স করা প্রচুর প্যারানর্মাল স্টোরি, এবং থাকবে আমাদের সাথে গীতা বিষয়ক কিছু কথা। একদম সময় নষ্ট করব না, সরাসরি পর্বে যাব। স্যার নমস্কার। নমস্কার। আপনাকে স্বাগত আমাদের চ্যানেলে। তো আপনাকে পেয়ে তো আমরা ধন্য। তো স্যার, যে কথাটায় যাব, তো আমাদের যেটা অলৌকিকের একদম মেন বিষয়বস্তু বলতে পারেন, বা অকাল্ট সায়েন্স নিয়ে যে আমাদের এখানে যে চর্চাটা হয় বা কথা হয় বা আলোচনা যেটাই হবে, আপনি এই সাধনার লাইনে এসে প্যারানর্মাল এই যে সাবজেক্টটা, এটাকে কিভাবে পেলেন? আমাদের যেরকম মানে সাধনা লাইনে যেরকম ভালোকে নিয়ে চলতে হয় সেরকম খারাপকে নিয়েও চলতে হয়। একদম মানে পজিটিভ এনার্জি আর নেগেটিভ এনার্জি দুটোকে সাথে নিয়ে চলতে হয়। এইটা না যে আমি ভগবান মানছি ভূত মানবো না। মানে ভূতটা কি মানে কেউ বলছে অতীত আর কেউ বলছে প্রেত। ভূত বলে তো অ্যাকচুয়ালি কিছু হয় না। ভূতের আক্ষরিক মিনিং হচ্ছে অতীত, বা যা অতীতে প্রেজেন্স ছিল এখন নেই, সেটা ভূত। কিন্তু এই ভূত বলাতে প্রেত বলা ভালো। তা আমি মনে করি যেরকম ভগবান আছে সেরকম প্রেতও আছে। কেন? যে কোনো এনার্জিকে কখনো ডিস্ট্রয় করা যায়। ইভেন এনার্জি আছে বলেই আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি। আজকে যদি এই এনার্জিকে রিফিল করা যেত তাহলে এত মানুষ যে মারা যাচ্ছে তাদেরকে বাঁচিয়ে তোলা যেত। তা যখন মানে সেই মানুষটা মারাই যাচ্ছে, তার এনার্জিটা কোথায় যাচ্ছে? ঠিক তাই, এনার্জি তো ডিস্ট্রয় হচ্ছে না। আর এনার্জি হচ্ছে কি এমনই একটা জিনিস, এই আমাদের বডিতে যে আসছে বা বডি ছেড়ে দিয়ে আবার একটা বডিতে যাচ্ছে, আমরা যেরকম জামা কাপড় চেঞ্জ করি, এনার্জিও এরকম জামা কাপড় চেঞ্জ করে। সেটা মানে পশু মানে কোনো প্রাণী হতে পারে, গাছগাছরা হতে পারে, কোনো মানুষও হতে পারে। আচ্ছা, তাদের মধ্যে দিয়ে চেঞ্জ হয়, চেঞ্জেস গুলো হয়। আচ্ছা, মানে ধরুন একটা মানুষের শরীর থেকে বেরিয়ে গিয়ে কি একদম ডিরেক্ট কোনো হিউম্যান বিংও ঢুকতে পারে? সেটা হচ্ছে সেই মানে এনার্জি কতটা পজিটিভ আছে তার উপরে ডিপেন্ড করছে। আচ্ছা, যদি পজিটিভিটি পাওয়ার বেশি থাকে তবে হিউম্যান বিংয়ে ঢুকতে পারে। পজিটিভিটি যত কম হবে তত আস্তে আস্তে মানে অন্য প্রাণীর দিকে যাবে। ও মানে তার নিম্নগম করেও হতে পারে, মানে যেটা আমরা ধরুন মশা মেরে ফেলছি সেটার মধ্যেও সেটাও থাকতে পারে। আচ্ছা আচ্ছা, মানে নিম্নগামী আর এইগুলো। মানে আমাদের এখান থেকে পাওয়া যায় টোটাল ৮৪ লক্ষ জনি আছে। ৮৪ লক্ষ জনি যদি থাকে তাহলে ৮৪ লক্ষ প্রকারের প্রাণী রয়েছে। তো সেই ৮৪ লক্ষ প্রকারের প্রাণীকে মানে এই আত্মারা একবার করে মানে এখন যেটা আমরা প্যারানর্মাল অ্যাক্টিভিটি বলতে যেটা বুঝি যে ভূত দেখাটাই কিন্তু প্যারানর্মাল অ্যাক্টিভিটি না। আচ্ছা, মানে যে কোনো পজিটিভ এনার্জিও আপনার কাছে আসতে পারে যদি আপনার মাধ্যম ঠিক থাকে, আপনার প্রসেস ঠিক থাকে। পজিটিভ এনার্জিও আছে, নেগেটিভ এনার্জিও আছে। আপনি ওটা পজিটিভ নেবেন না নেগেটিভ নেবেন সেটা আপনার উপরে। আচ্ছা,
ঠিক আছে? হুম। এবার প্যারানর্মাল অ্যাক্টিভিটি কি? এমনও মানে আমার নিজের দেখা বলতে পারি। ইভেন আপনাকেও আমি কিছুক্ষণ আগে দেখালাম একটা। আমি দেখলাম একটা ছবি একদম। ওটা তো র‍্যান্ডম ক্লিক করা। হুম। ওই র‍্যান্ডম ক্লিক করতে গিয়ে একটা মানে ওটা বলবে কেউ ধোঁয়ার ছবি। মানে ওখানে হোম করছি, হোমের থেকে ধোঁয়াটা উঠেছে, ধোঁয়া না ওরম জিনিস তো ধোয়া থেকে হবে না। হতেও পারে, সে অনেকে বলবে। হতেও পারে। হ্যাঁ। কিন্তু ব্যাপারটা হচ্ছে এইভাবে যে প্রেজেন্সটা আসে, এই প্রেজেন্স গুলো যখন আপনি ওই পরিবেশে থাকবেন তখনই আপনি বুঝতে পারবেন। এবার তা বলে এইটা না যে সাধক একা আছে বলে সেই পাচ্ছে আর অন্য কেউ পাবে না। ওই সময় ওই জায়গা ওই এরিয়ার মধ্যে যে কজন থাকবে সবাই সেই প্রেজেন্সটা পাবে। আচ্ছা। মানে এইটা না যে আমি ধরুন একটা 100 প্লেসে গেলাম, গিয়ে আমি গেটু মিটার নিয়ে একটু দৌড়াদৌড়ি করলাম, কিছু লাইট নিয়ে এদিক ওদিক করলাম, আমার হয়ে গেল প্যারানর্মাল অ্যাক্টিভিটি। প্যারানর্মাল অ্যাক্টিভিটি এটা না। মানে এই জিনিসটাকে কি হয়েছে কিছু কিছু ইউটিউবার বলতে পারেন, আগে যারা প্যারানর্মাল রিসার্চ করতো তারা কিছু কিছু কি করেছে যে বৈজ্ঞানিক যন্ত্রের মাধ্যমে ম্যাগনেটিক ফিল্ডটাকে মাপার চেষ্টা। কিন্তু যেটা এনার্জির তো কোনো ম্যাগনেটিক ফিল্ড হওয়ার কথা না। হাওয়া যেরকম, হাওয়ার কি কোনো ম্যাগনেটিক ফিল্ড আছে? না। নেই। তো যখন আমরা এনার্জিটাকে মাপছি, এনার্জিরও কোনো ম্যাগনেটিক ফিল্ড হয় না। হ্যাঁ, ম্যাগনেটিক ফিল্ড তখনই হবে যখন পজিটিভ নেগেটিভ এক জায়গায় থাকবে, তখন সেটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে, যেরকম একটা ব্যাটারি। যখন আমরা ধরুন রিমোটের মধ্যে ভরছি ব্যাটারিটাকে, তখন তার ম্যাগনেটিক ফিল্ডটা কাজ করছে। আপনি বাইরে ফেলে রাখুন, ওর মধ্যে কোনো ম্যাগনেটিক ফিল্ড পাবেন। আচ্ছা। প্যারানর্মাল অ্যাক্টিভিটিও তাই। মানে এটা হচ্ছে সায়েন্টিফিক্যালি বলছি। আচ্ছা। কেন স্টোরি বলতে গেলেই দেখুন, কেন লোককে মিথ্যে বলে বা মিথ্যে বুঝিয়ে না সে তো বা 100 বার একটা ভূতের গল্প আমি বানিয়ে বলতেই পারি। বলতেই পারে। কিন্তু ভূতের গল্প বলে তার মধ্যে কতটা সায়েন্স আছে সেটা তো বোঝা দরকার। ঠিক আছে? সায়েন্স এমনও কিছু আছে, মানে সায়েন্সের ঊর্ধ্বেও কিছু আছে। যেগুলো এখনো সায়েন্স রেকটিফাই করতে পারে। কিছু কিছু সাধক আমার নিজের চোখে দেখা, ঠিক আছে? রামনাথজি একজন আছেন। উনি মানে আমরা যেরকম ধরুন আঙুলে তুড়ি মারি, উনি তুড়ি মারলে আগুন পড়ে। আচ্ছা। কি করে হচ্ছে ওটা? ওই ফায়ার এলিমেন্ট কে নিয়ে কাজ, মানে নিজের মধ্যে ফায়ার এলিমেন্ট বাড়াচ্ছে। নিজের মধ্যে ফায়ার এলিমেন্ট বাড়াচ্ছে, কিন্তু আমাদের আঙুল তো চামড়া, আঙুল চামড়া, আর তার ভিতরে যে হাড় রয়েছে সেটা ক্যালসিয়াম। চামড়া বা ক্যালসিয়াম কোনোটাই আগুন উৎপন্ন করে না। না। তাহলে সেটা আসলে কি করে? এবার এখানে অনেকেই যারা বিজ্ঞান মনস্ক আছে তারা বলবে যে তাহলে হয়তো দুটো পাথর রেখেছে ওনার হাতে, 2 আঙুলে দুটো পাথর রেখে উনি তুড়ি বাজাচ্ছে, মনে হচ্ছে ওটা আগুন জ্বলছে। কিন্তু না, অরিজিনালি আগুন জ্বলছে। আচ্ছা। তো সেইগুলো কি সাধনার সেটা স্যার প্র্যাকটিস একটা স্তর, মানে যেখানে গিয়ে সেই মানে কি বলবো, সেটা অভিজ্ঞতা বলুন বা তার অর্জিত শক্তি, ঠিক আছে? কেন 5টা এলিমেন্ট নিয়ে আমরা কাজ করি, সেই 5টা এলিমেন্টের যে যেটাকে নিয়ে সাধনা করবে, এইটা নয় যে আমি মানে কালী সাধনা করছি আমার মধ্যে এয়ার এলিমেন্ট আসবে, কোনোদিন আসবে না। আবার যদি কেউ মনে করে আমি মানে শিব পুজো করছি আমার মধ্যে মানে যেটা ওয়াটার এলিমেন্ট যেটা বলা হয় আসবে, কোনোদিন আসবে না। এই এলিমেন্টের জন্য ভাগ রয়েছে। এখানে দেখুন আমাদের বৈদিক মধ্যে কি বলা হয় যে আমরা শিবলিঙ্গে যখন গঙ্গা জল দিয়ে স্নান করাচ্ছি, মানে সেটার মানে হচ্ছে আমরা ওয়াটার এলিমেন্টকে আহ্বান করছি। অনেকে বল, কিন্তু কোনোদিনই আমি দেখিনি যে সেই ওয়াটার এলিমেন্টে আমরা কোনো কাজ করতে পারছি। ওয়াটার এলিমেন্টের জন্য কোনো একটা দেবতা আছে, তাকে জানতে হবে। কিন্তু মানে এইভাবে যদি অন ক্যামেরায় যদি সব বলে দেওয়া হয় তাহলে সিক্রেসিটাই থাকবে না। ঠিক। আর এমনিতেই অকাল সেন্স খুব হচ্ছে খুব সিক্রেট। আর নিজের অনুভূতির উপরে ডিপেন্ড করে। যদি এখন মনে করে যে আমি কিছু করব না, শুয়ে বসে দিন কাটাবো, এমনি এমনি আমার কাছে চলে আসবো, পাওয়ার চলে আসবো, কোনো দিন হয় না। এই যেরকম আমাদের রাতের পর রাত শ্মশানে গিয়ে পড়ে থাকতে হয়, শুধুমাত্র একটাই ফায়ার এলিমেন্ট পাবো, আর কিছুই না। কিন্তু
এই যে শ্মশানে যে পড়ে থাকছি তার মধ্যে যে আমার কোনো রিস্ক নেই সেটা তো না। নয়। ওখানে মেনে নিলাম যে ভূত বলে কিছু নেই, তা বলে বাঘ, সাপ, শিয়াল এগুলো তো আছে, সেগুলোর তো ভয় তো রয়েছে। সেই এই মানে এই কথাটা বলতে গিয়ে আরেকটা কথা মানে মাথায় আসছে। ধরুন এই যে আজকের দিনে অ্যাপ্লাইড তন্ত্র বলতে আমরা যেটাকে বুঝি যে কি 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 বলা হয়, মারণ, উচ্চাটন, বশীকরণ, স্তম্ভন, বিদ্বেষণ, আর খুব বেশি হলে দম, শত্রুদম। এই 6টা জিনিসকে আমরা বুঝি তন্ত্রক্রিয়া। এই তন্ত্রক্রিয়া মানে কিসের জন্য করা হয়েছে? এই 6টা নিয়ে মার্কেটিং চলছে, কিন্তু তন্ত্র তো এটা নয় শুধু, এইটা হচ্ছে একটা পার্ট। এই পার্টটা কেন আসলো সেটাও বলছি। আগেকার দিনে সাধু সন্তরা বা এই আমরা যে এখন যারা সাধনা করছি, আমাদের কিন্তু অনেক সময় দেখা গেল জঙ্গলে গিয়ে পড়ে থাকছি, রাতের পর রাত, দিনের পর দিন পড়ে থাকছি। তা ওইখানেতে আমার কোনো রিস্ক নেই? নিশ্চয়ই আছে। রিস্ক আছে। কেন? কখন কোন জঙ্গি হামলা করবে তার কোনো ঠিক নেই। তখন কোনো হয়তো আদিবাসী আমাকে, মানে যারা মাংস খায় আদিবাসী অনেকেই আছে, ট্রাইবাল, যদি ট্রাইবাল যদি আমাদের বেশি দূরে যেতে হবে, তারাপীঠ থেকে মুরুটি যাওয়ার যে রাস্তা সেখানেই রয়েছে। তাই ওখানে ওই গ্রামে মানে আমার সাথে ঘটেছে ঘটনা। ওদের একটা পুজো, কি পুজো ছিল, মানে সেই পুজোটার নাম আমার জানা নেই, ওদের একটা কোনো অনুষ্ঠান ছিল। তো ওইখান থেকে পাস হচ্ছি টোটো নিয়ে। ওদের ব্যাপারটা হচ্ছে ওরা যেটা বুঝবে সেটাই ঠিক। মানে যদি ভাবে যে ওরা মানুষ মেরে খাবে, মানুষের মাংস খাবে, সেটা ওদের জন্য ঠিক, বা ওরা যে ভগবানকে মানে সেই ভগবান তুষ্ট হবে, তাহলে ওটাই এরকমই। আমার সাথে যেটা ঘটেছে সেটা বলছি। মানে ওরা পুজোর চাঁদা তুলছে, পুজোর চাঁদা তোলার জন্য মানে ওরা তুলছে যে 5 টাকা। আমার টোটো দাঁড় করিয়ে বলছে যে বাবা 5 টাকা দিই। আমি বলছি 5 টাকা নেই, আপনি 10 টাকায় রাখুন। আমাদের 10 টাকার নোট ছিল আর 2-1 খুচরো পয়সা ছিল। 10 টাকার নোটটা দিয়েছি, রাখুন। হবে না, 5 টাকাই লাগবে। আমি ঠিক আছে 5 টাকা লাগবে, যেটা 2 টাকা একটা খুচরো কয়েন আছে, ওই গুনে 5 টাকা নিলাম, তাও হবে না। মানে 5 টাকার কয়েন, 5 টাকার কয়েনই লাগবে। এই মেরেছে। আমি তারা তো আমার কাছে নেই, ওই আপনি আমাকে এনে দেবেন, মানে ফেরার মতে হলো আপনি আমাকে দিয়ে যাবেন। কেন? ওই রাস্তাটা এমনই একটা রাস্তা, ওয়ান ওয়ে, মানে ওই রাস্তা দিয়ে যেতে হবে, ওই রাস্তা দিয়ে ফিরতে হবে। তা আমি বললাম ঠিক আছে, তাহলে আমি আসার সময় তোমার 5 টাকা আমি দিয়ে যাবো। তো মুরুটি ওখানে গেছি, পুজো টুজো দিয়ে দোকানে গিয়ে বললাম যে এরকম আছে, আমাকে একটা 5 টাকা কয়েন নিয়ে আবার ফেরার পথে তাদের হাতে দিয়ে তারপরে তবে চুপ করলো। কবে চুপ করলো? কি অবস্থা! এগুলো ট্রাইবেলের মধ্যে আছে। এবার ধরুন মানে যেটা বলতে গিয়ে এই প্রসঙ্গে আসলাম যে এই জিনিসগুলো, এই আমাদের তো এটা বিপদ, এই বিপদগুলো সাধনার মধ্যে কাটানোর জন্য কিছু কিছু গুরুরা এই বিদ্যাগুলো শিখিয়েছে। বাট এই বিদ্যাগুলো মানে কোনো বৈদিক কোনো সম্মতি নেই। বা এই যে আমরা যে তন্ত্র পড়ছি, যে আমরা পড়ছি, ধরুন শিব পুরাণ, কালিকা পুরাণ, তারপরে সাগর তন্ত্র আছে, কামাখ্যা তন্ত্র আছে, শৈব তন্ত্র আছে, অনেক তন্ত্র, মানে টোটাল মানে প্রকাশ্য হচ্ছে 64 এবং গুপ্ত 8টা, টোটাল 72খানা তন্ত্র আছে। বাবা, টোটাল 72 তন্ত্রে কোনো জায়গাতে এই জিনিসটা নেই যেটা আমরা পাচ্ছি। এই 6টা ক্রিয়া কোনো তন্ত্র সাপোর্ট করে না। তাহলে এটা এলো কোথায়? এলো হচ্ছে কি নিজের প্রোটেকশনের জন্য, বুড়িকে বিদ্যা। আচ্ছা, এবং যারা এই কাজগুলো করে, কিন্তু এগুলো দিয়ে নিজের প্রোটেকশন কোথায় হচ্ছে? তো লোককে ক্ষতি করছে। কিন্তু এটা লোকের যে ক্ষতি হচ্ছে, আমি বলবো এটা পরে ভুল কনসেপ্ট। আচ্ছা, কেন যেটা পরে আসি, তো যেটা হচ্ছে মানে হয়েছে যে এই ধরুন বাঘ যদি আমাকে হামলা করে, তাকে এই যে বশীকরণ মানে কি, তাকে বসে নিয়ে আসা। এটা না যে আমি অন্যর মানে
ধরুন আমার পাড়ায় মানে ভালো দেখতে একটা বৌদি আছে, তাকে আমি বশীকরণ করে আমার ঘরে এনে তো কোনো দিন ছিল না। ব্যাপারটা হচ্ছে যে জঙ্গলি জন্তু জানোয়ারদের বশে আনা, এটা ছিল বশীকরণ। মানে যদি সৃষ্টিটা অন্য কারণে হয়। সৃষ্টি অন্য কারণে, হ্যাঁ সেটাই, এখন সকলই অ্যাপ্লাই হচ্ছে অন্য কারণে। ঠিক আছে, কিন্তু অ্যাপ্লাই যেটা হচ্ছে সেটা নোংরা পথে হচ্ছে, ভালোর জন্য কিছু হচ্ছে হচ্ছে না, সেটাই। মানে আমি এমনও দেখেছি, এই রিসেন্ট থেরাপিতে যখন কাজ করে আসলাম, তন্ত্রে অ্যাপ্লাই করে একজনকে পুরো উন্মাদ বানিয়ে দিয়েছে। কারণ কি? সম্পত্তির লোভ, লোক আর কিছু না। মানে সে সরে গেলে পুরো সম্পত্তি। সে সে আছে এবং তার বোন আছে, মানে তারা 2 মেয়ে আর কি। এই 2 মেয়ে আর তার মা যদি সরে যায়, ব্যাস সম্পত্তি হারানো কোনো ব্যাপার। ব্যাপার না। আর যেই জায়গা মানে হচ্ছে তাদের বাড়ি হচ্ছে মানে কি বলবো প্রপার টাউন এরিয়াতে, বাবারে, ওই জায়গায় এখন বর্তমান দাম বলছে 55 লাখ। 3 কাঠা জায়গা রয়েছে, তো সেই 55 লাখ টাকার লোভে এরকম করে বসে আছে। মানে পয়সার লোভ এমন জিনিস। হ্যাঁ, এবার আমার যে কথা হচ্ছে, তাহলে তান্ত্রিকও তো প্রচুর আছে, যারা খারাপ করছে, তাহলে ভালো করার মতো তান্ত্রিক প্রচুর আছে। তো এরা গেছে সবার কাছেই, গিয়ে যে একটা মেন্টাল স্টেবিলিটি যে ঠিক করবে, এখনো আমাকে ঠিক করতে পারেন। আচ্ছা, এই যে বললেন উন্মাদ বানানো হয়েছে, এটা কি মানে কিছু খাইয়ে দিয়ে? অবশ্যই গাছে গাছের শিকড় দিয়ে, মানে এবার এই যে খাওয়ানো হয়, এটা সবসময় শুকনো জিনিসের মধ্যে, মানে যেমন ধরুন পান, না হলে যেমন কেউ মিষ্টি খেতে খুব ভালোবাসে, মানে সন্দেশ বা এই জাতীয় কিছু খেতে ভালোবাসে, তার মধ্যে দিয়ে দেওয়া হয়। মানে এটা দিনের পর দিন প্রয়োগ করতে করতে দিনের পর দিন প্রয়োগ করতে করতে এমন একটা এফেক্ট চলে আসে যে মানে তাকে রাঁচিতে নিয়ে যেতেই হবে। স্যার একটা ইনসিডেন্টে যাব, শুনি একটু। ইনসিডেন্ট দেখুন, এই যে এতক্ষণ যে এত কিছু এলাবোরেট করছে, তো এর মধ্যে থেকেও কিছু কিছু অলৌকিক ঘটনা আমাদের চোখের সামনে আসে। একটা যেরকম আমারই মানে ওখানে গিয়ে ইনভেস্টিগেশন করতে গিয়ে আমার কাছে এটা এসেছিল আর কি। একটা 17-18 বছরের বয়সের মেয়ে, অনেকদিন ধরে মানে তার শরীর দুর্বল। কারণ কি? এরকম কোনো তান্ত্রিককে দেখিয়েছে, বলছে যে আপনার মেয়ের উপরে জিন চালান করা হয়েছে। ভালো কথা। এবার আমি সহজেই জিন চালানগুলো আমি বিশ্বাস করিনি। আমি বললাম যে ঠিক আছে, আপনাকে যখন বলেছে, আপনি তাহলে একটা কাজ করুন, আমি আগে ইনভেস্টিগেশন করে দেখি যে আপনার কাছে যে জিন চালান করেছে সেটা কতটা করেছে, কতটা করেন, এটা মানে আগে সত্যতা আগে দেখে নিন, তারপর আপনার কি কাজ করতে হবে না করতে হবে আমি পরে দেখছি। তো ইনভেস্টিগেশন করতে গিয়ে তখন আমি যখন মেয়েটার সাথে যখন কথা বলছি, মেয়েটা বলছে যে রাত্রিবেলা আমি যখন ঘুমাই, ঘুমানোর পর থেকে মানে দেখবেন যে অনেকের একটু সজাগ ঘুম হয়। বলছে আমার মানে জন্মগতই আমার সোজা ঘুম, মানে কোনো আওয়াজ হলেও আমি উঠে যাই। আচ্ছা। কিন্তু ইদানিং মানে কোনো আওয়াজ হলেও আমাকে কেউ তুলতে পারে না। এবং যতক্ষণ না ওর ঘুম ভাঙছে, মানে সেটা সকালবেলার থেকে বলা হচ্ছে মানে বেলা 12টা-1টাও হয়ে যায়। আচ্ছা। এবং সেই মেয়েটা খুব ভালো স্টুডেন্ট, মানে সবসময় তার ক্লাসে ফার্স্ট নাহলে সেকেন্ড র্যাঙ্ক। আচ্ছা আচ্ছা। ইভেন যখন তার ICSE রেজাল্ট এসছে, তার যে স্কুল, সেই স্কুলের মধ্যে সে ফার্স্ট হয়েছে। ও ভালো স্টুডেন্ট। তো তার উপরে এরকম করা হয়েছিল, তখন সে মানে 11-এ পড়ছে, তখন বেচার কথা বলছি। তো বলার পরে মানে কোথাও গিয়ে আমার মনে হলো যে কিছু একটা হয়তো হয়েছে, বা যেই জিনিসটা ওর সাথে হচ্ছে, বলছে যদি আমার পাশে যদি কেউ শোয় তখন কিছু হচ্ছে না, তখন আমি মানে যদি আমার পাশে কেউ নাক ডাকে সেটাও আমি শুনতে পাচ্ছি, কিন্তু যদি আমি একা কোনো ঘরে ঘুমাই তখন গিয়ে আমার সাথে এগুলো হচ্ছে। এবং তার ঘরে যখন আমি মানে সিসিটিভি লাগানো হয়েছিল, নাইট ভিশনের যে সিসিটিভি গুলো হয়, সেই নাইট ভিশনের সিসিটিভি লাগিয়ে আমরা যেটা দেখতে পেলাম মানে অবিশ্বাস্য ঘটনা। মেয়েটা শুয়ে রয়েছে, অটোমেটিক ওখান থেকে দেখা যায় মানে চাদর সরে যায়।
এবং ওটা দেখে মনে হচ্ছে যে কেউ হাত দিয়ে টেনে সরাচ্ছে। আচ্ছা, তারপর? মানে এটা কি কোনো ফিজিক্যালি অ্যাবিউজ মানে যেগুলো আমরা আজকাল ঘটনায় শুনেই থাকি যে কোনো রকম প্যারানর্মাল কিছু তারাই কিছু মানে তারাই এটা করছে। মানে না হলে হাওয়ার মধ্যে ধরুন একটা চাদর টেনে নিয়ে যাওয়া পসিবল নয়। কিছুক্ষণ পরে দেখছি মানে ধরুন কেউ ঘুমিয়ে রয়েছে, আপনি তাকে যদি টেনে তোলেন সে কিভাবে উঠবে? একটা টেনে হেজড়ে মানে তার হাত পা ছেড়ে দিয়ে তাকে জোর করে তোলা। মেয়েটা এক পর্যায়ে গিয়ে সেভাবে উঠছে, উঠে গিয়ে যখন মানে মনে হচ্ছে যে তাকে আবার কেউ ফেলে দিল। এবং ওই টাইমের যে সাউন্ড ওই রুমের, সেই সাউন্ডটা প্রচন্ড খারাপ। মানে কি বলবো, মানে সেই সাউন্ড বোঝানোর মতো ক্যাপাসিটি আমার নেই, এতটাই মানে ওখানে সাউন্ড চলছে। মানে সেটা নাইট ভিশন ক্যামেরায় সাউন্ড ক্যাপচার করে? সাউন্ড ক্যাপচার করার জন্য ওখানে একটা কিছু লাগানো হয়েছিল। আচ্ছা আচ্ছা, ওটাতে সাউন্ড ক্যাপচার হয়। আচ্ছা, ওই মানে যারা সিসিটিভি ইনস্টল করে, হ্যাঁ তারই তারা এটা ভালো করে জানে কি মানে কি করতে হবে। তো কি সাংঘাতিক, যখন আমরা দেখছি মানে ওর সাথে ইনসিডেন্ট ঘটছে, আমরা কিন্তু হোল নাইট আমরা মানে দেখছেন, স্ক্রিনে দেখছেন বাইরে। এটা না যে রেকর্ডিং হয়েছে আমরা পরের দিন দেখছি, সেটা নয়, আমরা ওই সময় লাইভ দেখছি। তারপর কিছুক্ষণ পরে গিয়ে মানে শুধু চাদরটা সরে গেল বা ওকে টেনে তোলা হলো এরকম, এইটুকু না, একটা টাইমের পরে গিয়ে দেখছি মানে মেয়েটার মুখে রাখারাখি চেঞ্জ হচ্ছে। মানে উঠে বসে মানে চোখটা কেমন ঘোলাটা টাইপের হয়ে যাচ্ছে। মানে আপনি দেখবেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কোনো যদি ভিডিও করেন, সেখানেও আপনি বুঝতে পারবেন যে চোখের মনি আলাদা এবং চোখের যে আমাদের হোয়াইট ক্যাসামব্লেক সেটা আলাদা দেখাই যায়, কিন্তু ওর সেখানে আসছেই না, মানে শুধু চোখের হোয়াইট পোর্শনটা দেখা যাচ্ছে। বাপরে! এবং মানে ওটা টেস্ট যখন করতে যাচ্ছি, একটা কাঁচা মানে মুরগির মাংসই আর কি, ওটা গোটা তাই ছাল ছাড়া ভিতরে ফেললাম, কিছুক্ষণে 2-3 মিনিটের মধ্যে পুরো শেষ। মা গো, কি সাংঘাতিক! মানে রান্না করা মাংস না, কাঁচা মাংসটাই সে 2-3 মিনিটের মধ্যে খেয়ে বসে করে দিল। সেটা কি মেয়েটি আর যত রাত্রি হচ্ছে অ্যাক্টিভিটিস তত বাড়ছে। আচ্ছা, সেই মানে অ্যাক্টিভিটিস করতে করতে এমন পর্যায়ে চলে গেছে মেয়েটা যে মানে বাড়ির লোক অতটা বুঝছে না যে মেয়েটার সাথে ওরকম হচ্ছেটা কি। কিন্তু বাড়ির লোকও তখন আমার সাথে ছিল, দেখছে ওটা ক্যামেরা যে মেয়ের সাথে কি মানে বাবা মাও সেটা দাঁড়িয়ে বাইরে সহ্য করছে যে এই জিনিসগুলো হচ্ছে। আচ্ছা, একটু ইন্টারপ্রেট করছি, এর মধ্যে কি ধরুন, কারণ এখন এই জিনিসটা ভীষণ চর্চিত, সেই জন্যই আমি আপনাকে অন ক্যামেরা এই প্রশ্নটা করছি, এটার মধ্যে কি সেক্সুয়াল অ্যাক্টিভিটিও ছিল নাকি ছিল না? না, এটার মধ্যে সেক্সুয়াল অ্যাক্টিভিটি কিছু ছিল না। আচ্ছা, না, থাকে না। কিন্তু এটা কি সত্যি না অসত্যি, আমি এই জিনিসটা ঠিক বুঝতে পারি না। মানে এখন অনেকেই তো পডকাস্টে এইগুলো এত রমরম করে চলছে, এটা আমার ঠিক মানে একটা বিশ্বাসযোগ্যতা একটা ব্যাপার। না, কিছু কিছু হয়, যে হয় না সেটা নয়। আচ্ছা আচ্ছা, কেন অনেকেই আছে অতৃপ্ত আত্মা। এবার অতৃপ্ত কেন, কেউ সেক্সুয়ালি অতৃপ্ত হয়, কেউ ফাইন্যান্সিয়ালি ভীষণ বড় হয়, ঠিক আছে, একটা বড় কজ। তো তার সেই জায়গাটা মিটানোর জন্য কিন্তু এরা ফেলতে পারে। তো আমি আমার ইনভেস্টিগেশনের 15 বছর আমি পাইনি। আসলে এই মেয়েটা খুব কম বয়সে এরকম একটা কিছু এফেক্টেড, তো এই জন্য আমি জিজ্ঞেস করলাম। এর থেকেও মানে আরো এফেক্টেড আমি দেখেছি। তো এটা তো মানে কি হলো বেসিক পর্যায়ে বলছি। ও আচ্ছা,
তো যখন ওটা হয়ে গেল, একটা 17 বছরের মেয়ে, মোটামুটি ধরুন কি বলুন, 1 লিটারের বোতল, সেই বোতলে ওয়াইন ডক করে রেখে সোজা দাঁড়িয়ে গেছে। মানে 1 বোতল জল খেতে মানুষের মিনিমাম তো একটা টাইম লাগে, মানে 5-7 মিনিট টাইম লাগবে, সেটাও নেই, মানে 1 নিঃশ্বাসে খেলো পুরোটা। বাপরে! তার সাথে কাঁচা মাংসের ঘটনা ঘটলো, তারপরে এইগুলো না, ওর উপরে খালি একটা রাতেই ওকে অবজার্ভ করা হয় যে কি কি অ্যাক্টিভিটি করতে পারি। অ্যাক্টিভিটি গুলো দেখলাম, দেখার পরে না তখন মনে হলো কি কেউ কিছু করেছে। তখন বেরোলাম ও উৎস খুঁজে কোথা থেকে করেছে দেখলাম, মানে ওদের বাড়ির যেটা ধারণা ছিল যে মানে ওদের রয়েছে আর কি, কেউ হিংসা করে তারা। পরে গিয়ে যখন আমি কাজে বসি বা যখন ওই মেয়েটাকে এই হোমের সামনে এনে ফেলা হয়। আচ্ছা, ও কি তারপরে সকাল থেকে একদম পুরো ঠিকঠাক? না, ওর এই অ্যাক্টিভিটি চললো হচ্ছে 4:45 অব্দি অ্যাক্টিভিটি চললো। আচ্ছা, রাত 1:30। রাত 1:30 থেকে 4:45 অব্দি অ্যাক্টিভিটি গুলো চললো। চলার পরে এক সময় গিয়ে মানে যখন একদম এন্ড, মানে খাটের থেকে ধরুন 3 হাত উপরে বডি ভাসছে এবং পড়ে গেল বডিটা খাটের উপরে। তো দেখলাম যেগুলো আমরা সিনেমায় দেখি, ভাবে ওগুলো, এগুলো সিনেমায় দেখি আমরা, মানে আপনি লাইভ দেখেছেন? লাইভ বলতে ওই নাইট ভিশন ক্যামেরায় দেখছি। বাপরে, এটা নাইট ভিশন ক্যামেরাতে আমরা দেখছি। গেল ইভেন তাকে যখন হোমের সময় যখন তাকে আনা হচ্ছে, পুরোপুরি অ্যাবনর্মাল অ্যাক্টিভিটি করছে, মানে সে তো আসতে নয়তো চাইবে না। তো তাও ধরে বেঁধে তাকে কাজ করা হয়েছে। কাজ করার পরে যেটা বুঝলাম, মেয়েটির উপরে এখানে খুব অ্যাট্রাকশন ছিল। আচ্ছা, কোনো ছেলে? আচ্ছা, এবং কি হয়েছে মানে মেয়েটির পড়াশোনা ভালো বলে সেটাও হতে পারে, বা লাভ অ্যাফেয়ার্সও হতে পারে, যে কোনো একটা কারণে মানে অ্যাটেনশন ছিল। যখন সে পাত্তা পায়নি, এবার মানে এইগুলো কি হয়, নাগা সাগরে এগুলো করে থাকে মাঝে মাঝে। আচ্ছা, কেন এদের বছরে একটা এরকম কাজ করতেই হয়, মানে সাধু যারা। আচ্ছা, হ্যাঁ সেটা বুঝলাম। একটা সাধনা করে পেট চালানো করতেই হয়। ফর টেস্টিং? না, ফর তাদের সাধনা। ও, সেটা গাছের উপরেও করতে পারে, মানুষের উপরেও করতে পারে। আচ্ছা, অপশন আছে। আচ্ছা আচ্ছা। এবার দেখা গেল যারা মানে কিছু কিছু নাগা সাধু আছে আর কি, মানে আমার নিজের দেখা, ওই যে ঠিক আছে মানে ওনার টাকা তখন দরকার, কোনো একটা কারণে টাকার দরকার। আচ্ছা, সে যত টাকাই হোক, মানে 100 টাকা হোক 200 টাকা হোক, দরকার ওনার লাগবে। এবার মানে এরকম গিয়ে বলে ছেলেটা বলেছে, করে দিয়েছি। তারপরে মানে যখন দেখছি যে এরকম ভাবে এফেক্টেড, ওই এফেক্ট কাটাতে গিয়ে মানে মোটামুটি আমার 4 রাতের ঘুম উড়ে গেছে। এই 4 রাত্রি ধরে মানে প্রিটেন্ড করতে 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 তারপরে গিয়ে ছেড়েছে। এই অনেকে দেখায় না যে দেখবেন অনেকে বড় বড় পোস্টার লাগিয়েছে ভূত মুক্তি ধাম, গেলে সাথে সাথে ভূত ছেড়ে দেয়। হয় না ওরকম? হয় না। কেন? যদি সাথে সাথে যদি ভূত ছেড়েই দিত তাহলে আমার 4 দিন ওখানে লাগতো না। সেই আর মেয়েরা যখন এরা করছে কাজ, এই কাজগুলো এতটাই, আর যখন কোনো নাগা সাধু এই কাজগুলো করে দেয়, ওইগুলো কিন্তু আরো মারাত্মক লেভেলের কাজ হয়। মানে খুব এমনিতেই নাগা সাধুরা খুব স্ট্রং। আমরা মানে আমরা যে পাওয়ারটা ধরুন 10 বছরে আমরা গেইন করছি, ওনারা সেই পাওয়ারটা 1 বছরে গেইন করছে। একদম। কেন? সারাদিন মানে ওনাদের তো সংসারে কোনো চিন্তা নেই। না না, ওনারা সারাদিন এটার মধ্যেই পড়ে রয়েছে এবং ওদের তো নিয়েই রয়েছে। মানে ওনাদের কাজগুলো তো ছাই, ভস্য, চিতা এগুলো নিয়ে। কেন? আমি বেনারস থাকাকালীন
যে নাগা সাধুদের সাথে পরিচয় হয়েছিল, মানে তাদের থেকেই আমার এগুলো শেখা মেইন। এই যে কিভাবে ধরুন ভূতকে ছাড়ানো হয়, বা মানে ভূতের থেকে প্রেত বলা ভালো। যে এরকম প্রেত যদি কারো মানে এরকম করে কিভাবে ছাড়ানো হয়, বেশিরভাগটা শেখায় নাগাদের থেকে। যার জন্য মানে কোনো নাগা সাধু যদি ক্রিয়া করা থাকে আমি কাটাতে পারি। আচ্ছা, কেন বেনারসে যেভাবে শেখানো হয় বা যেভাবে শেখার সুযোগ রয়েছে সারা পৃথিবীতে নেই। আর মানে এখন তো মণিকর্ণিকা ঘাটের তো এখন অবস্থা খারাপই হয়ে গেছে, ভেঙে পাড় ভেঙে যাচ্ছে। কিন্তু আগে যেরকম শ্মশান ছিল কিন্তু এখনো তো ওখানে সবকিছুই পোড়ানো হচ্ছে। সবকিছু হচ্ছে। হচ্ছে আগে মানে মেইন আগে গঙ্গার পাড়ে বেশি পোড়ানো হতো, এখন হচ্ছে একটা উঁচু মতো জায়গায়। হ্যাঁ, একটা মানে ওটা মন্দিরই, ডোমরাজার মন্দির হচ্ছে ওটা। ও আচ্ছা আচ্ছা। মানে ওখানে হচ্ছে যে ওখানকার যে ডোম রাজা সেখানে ওখানে থাকে, তার ছাদের উপরে ছাদের ওপর পোড়ানো হচ্ছে। বাপরে, কি সাংঘাতিক! তো এগুলো হতে দেখেছি, এমনও দেখেছি যে মানে নাগা সাধুরা বডি পুড়ছে, ডেড বডি, ওখান থেকে মাংস তুলে নিয়ে এসে খাচ্ছে, এটা তুলে নিয়ে চলে আসছে। এটা এটা আমি শুনেছি যে ওনারা ওই মাংস তুলে খান। দেখেছি এবং একজন আমাকে খাইয়েও দিয়েছিলেন। আচ্ছা, এটা কি মানে কোন এটার পেছনে কি সাইকোলজি? মানে এটা কি খিদে পাচ্ছে বলে খাচ্ছে তা তো নয়। না, খিদে পাচ্ছে বলে খাচ্ছে সেটা নয়, খেতে হয় তাই খাচ্ছে। মানে ওটা খেতেই হবে, এটা বাধ্য? অবশ্যই, কেন আমাদের দ্বাদশ মোকার পর্যন্ত সাধনা রয়েছে। যখন আমরা অষ্টমোকারে ঢুকি, অষ্টমোকার সাধনাতে ঢুকলে মনুষ্য মাংস ভোজন অনিবার্য। ওটা জাস্ট মুখে ঠেকানো, না খাও খেতেই হবে। বাপরে, তাও আবার হ্যাঁ চিতার, সাংঘাতিক। বেশি কিছু না, ওটা মানে যেরকম আমরা যেমন বারবিকিউ চিকেন খাই ওরকমই উইদাউট মশলা, আর মানুষের মাংসটা একটু মিষ্টি হয়, রেড মিট একটু মিষ্টি হয়। আচ্ছা, আমি টেস্ট করেছি বলে বললাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর মানে ওটাকে একদমই এটা আপনাদের সাধনা স্টেজের ব্যাপার। সাধনা স্টেজের ব্যাপার। আর যদি নাগাদের সাথে একটু বেশি ঘোরেন তাহলে নাগারা কখন কি করবে কোনো ঠিক নেই। ঠিক নেই রে বাপরে। ঠিক আছে, ও নিজে খাচ্ছে, সাথে আপনি থাকবেন, আপনাকেও খাইয়ে দেবে। স্যার, তো আপনার এই যে সাধকের আপনার যে জীবন, তো আপনি যেটা বলছিলেন একটু অফ ক্যামেরা, আমরা একটা আলোচনা করছিলাম, এই শিবাই চণ্ডীতে কি হয়? শিবাই চণ্ডীতে অমাবস্যার রাতে অনেক চরম ঘটনা ঘটে। কিরকম? মানে আমার নিজের দেখায় আর কি, একজন সাধক খুব মানে তাকে আমি যেতেও বারণ করেছিলাম যে তোমার মানে আধার অতটা আপডেট হয়নি, গিয়ে ওখানে সাধনা করা উচিত হবে না। আচ্ছা। কিন্তু সে আমার থেকে উচ্চতরের মানে অনেকদিন আগের থেকে সাধনা করছে, তাকে বারণ করেছিলাম আমি যে যেও না। পরের দিনকে ওনারই ডেড বডি দেখছি গাছে ঝুলছে। ওনার সাথে যে কি হয়েছে ইনসিডেন্ট, মানে সেটা তো জানা সম্ভব না, উনি যে চলে গেছে। উনি চলে গেছেন। এবার অনেকে কি করে দেখেন, মানে এখন ইউটিউব চালানোর জন্য এখন দেখা যায় ফেক ঘোস্ট কল, চেষ্টাও করেছিল, হয়নি। মানে উনার আত্মাকে ডেকে কোন রকম কানেক্ট করার সেল কানেক্ট করে কানেক্ট হয়নি। ও বাবা। মানে আর আমার নিজের যে রিয়েলাইজেশন আছে, মানে অমাবস্যায় রাত্রিরে বেশি না, রাত্রি 10টার পর থেকে শুরু হয় এগুলো। মানে কোথাও গিয়ে দেখবেন যে কারোর মানে হাড়, যে কোনো বডি পার্টের যে কোনো একটা হাড় হাওয়ায় ভেসে যাচ্ছে অটোমেটিক্যালি। আপনি যে জিনিসপত্র নিয়ে পুজোয় বসতেন, মানে আপনাকে পুজোয় বিরক্ত করার জন্য? অবশ্যই অবশ্যই, মানে ভয় দেখানোর জন্য? ভয় দেখানোর জন্য এটা যে ওখানকার যে প্রেতাতে রয়েছে তারা করে সেটা নয়। না না, আমি পজিটিভ এনার্জির কথাই বলছি। পজিটিভ এনার্জিরাও আরে আপনার পরীক্ষা নেওয়ার জন্য এটা করে। হ্যাঁ, তো ওখানে এমনও দেখেছি পুজো করতে বলেছি, আমার সামনে একটা ফটো রাখা হয়েছে, ফটো করে দিয়েছি, ওই ফটোর উপরে মানে আমি যে মালা দিয়ে রেখেছি
সে মালা হঠাৎ করে গায়েব। নেই মানে 30 মানের মধ্যে নেই। মানে ওখানে তো প্যানিক করে তো লাভ নেই। না ঠিক আছে যা হচ্ছে হোক, আমি আমার কাজ করি। তো যখন একদম শেষ মুহূর্ত হঠাৎ করে দেখছি ঠিক মানে আমি যে এরিয়াটুকুতে বসে রয়েছি ওই এরিয়ার মধ্যে বাজ ফিরছে। বাজ পড়ছে? বাজ পড়ছে? হ্যাঁ, কিভাবে? অটোমেটিক। বিনা মেঘে বাজ? বাপরে! কোনো মানে ওদিনকে যে কোনো মেঘলা দিন ছিল সেটাও না, আচ্ছা। পরিষ্কার দিন। বাপরে! হুম। মানে এটা হচ্ছে আমার রিয়েলাইজেশন। এবার মানে এই রিয়েলাইজেশন করার পরে যদি ধরুন কাউকে যদি অ্যাডভাইস করি, মানে সে কি করেছে মানে নিজে বলছে যে না আমি পারবো। পারবো করে গিয়ে পরের দিন দেখছি গাছে ঝুলছে ডেড বডি। বাবা! এটা আছে। আবার এই আপনার এই যে ছবি দেখালাম, ওখানে যদি কেউ ওভারনাইট থাকে, ওটা কোথায়? হ্যাঁ আছে ওটা। এটা হচ্ছে ইয়ের থেকে যেতে হয়, সাঁইথিয়া থেকে ঢুকতে হয় আর কি। আচ্ছা। প্রায় দীঘার কাছাকাছি। ও দীঘার মানে ওখান থেকে দীঘার ডিস্টেন্স হচ্ছে 1.5 ঘন্টা। আচ্ছা। হ্যাঁ, যেটা আমরা ওল্ড দীঘা যেটা গেছি 2 ঘন্টার ডিস্টেন্স। আচ্ছা। ওখানে এরকম রয়েছে, মানে ইভেন ওখানকার আশেপাশের লোক বলছে মানে আমি যে মানে রাত কাটিয়ে এসছি ওই যে আমি মানে বেঁচে ফিরলাম কি করে। মানে পরের দিন সকালবেলা যখন ফিরছি তখন ডাইরেক্ট জিজ্ঞাসা করছে বেঁচে ফিরলেন কি করে। মানে ওখানে এরকম বলছে এখনো পর্যন্ত যারা গেছে ওখানে তারা ফেরেনি? কেউ ফেরেনি। কি সাংঘাতিক! মানে এমনও দেখা গেছে যে মানে যে সাধক আর কি গেছে তার বস্ত্রই মানে নিজের গলা পেঁচিয়ে ঝুলে গেছে গাছে। আচ্ছা, তো মানে তিনি নিজেই ভয়তে আত্মহত্যা করছেন না, মানে তাকে এতটাই পরিমাণে ভয় দেখানো হয়েছে যে তিনি আত্মহত্যা করছেন, না এটা কি অন্যই জিনিস? মানে এটা তো জানা তো যাচ্ছে না জিনিসটা। সত্যি কথা বলতে আজ পর্যন্ত আমিও জানতে পারিনি। হ্যাঁ, এটা তো আপনি যদি একদম মানে যিনি মারা গেছে তাকে যদি কমিউনিকেট না করা হয় তাহলে তো এটা কি জানাও যাবে না। আর কমিউনিকেট করার মতো কোনো টেকনোলজি ইন্ডিয়াতে নেই। ইন্ডিয়াতে না, বিদেশে আছে বলছেন? আছে, আমেরিকায় আছে। আছে? আমেরিকায় একটা পার্ট আছে এখানে এগুলো করা হয়। আচ্ছা। এবং এটা শুধু মানে বলা হয় যে যারা যুবতী মেয়ে তারাই করতে পারে। আচ্ছা। তাও তাদের মানে কিছু বার্থ সিকোয়েন্স আছে, সেই টাইমের মধ্যে যদি তারা জন্ম নেয় তবে মানে তারাই হচ্ছে এই করার জন্য যোগ্য। মানে এই ঘোস্ট কলিং গুলো মানে যেটা, আচ্ছা। আপনি যদি একা যদি কোথাও থাকে কোনো একটা একা রুমে আপনি রয়েছেন এবং পুরোপুরি নির্জন, সেখানে যদি একটা মোমবাতি জ্বালিয়ে যে কোনো স্পিরিটকে যদি কল করা হয় যেখানে একটা স্পিরিট আসে, সেটা যে ওই ব্যক্তি সেটা কিন্তু না। না, সেটা তো তাকে কোয়েশ্চেন করা হয় প্রমাণ, মানে প্রমাণ দেওয়ার জন্য যে তিনি ওটা কিনা। তিনি ওটা কিনা কোনোদিন সেটা প্রুভ করা সম্ভব না। আচ্ছা। ঠিক আছে, কোনোদিন প্রুভ করা সম্ভব না। আপনি এমন তাকে কোয়েশ্চেন করতে পারেন যেটা তার মানে বাস্ট মানে তার ছোটবেলায় ঘটে এসছে, যদি সেটা যদি সঠিক উত্তর দিতে পারে এবং সঠিক উত্তর যাচাই করার জন্য লোক থাকতে হবে। হ্যাঁ, একদমই তাই। আপনাকে ধরুন বলে গেল আমি ছোটবেলায় মুড়ি বাদাম খেতাম, কিন্তু দেখা গেল উনি মুড়ি সহ্যই করতে পারেন। একদমই তাই। না, না, এটা তো একদম ঠিক কথা বলেছেন। ঠিক আছে, তো সেইটাই রিকগনিশন করার জন্য বা তার ছোটবেলায় জানা হ্যাঁ, মানে যে উনাকে চেনেন, হ্যাঁ একদম তাই। আর ব্যাপারটা হচ্ছে যদি করা হয় অন্তত জনবসতির মধ্যে আসে না। আপনি যদি মনে হয় যে আজকে ছাদে উঠে আমি প্ল্যান চেট করব, না, ওটা হবে না। সেটা খুব ক্ষতিকর। কারণ তাকে টেনে এনে এবার তাকে পাঠানো, সেটাও তো খুব। আমাদের এখানে প্ল্যান চেট যেটা শেখানো হয় ওটাই ভুল প্রসেস। আচ্ছা। ঠিক আছে, প্ল্যান চেটে ঘোস্ট মানে স্পিরিট কলিং যেটা করা হয় সেই স্পিরিট কলিং করতে গেলে নিজের ব্লাড ডোনেট করতে। আচ্ছা।
সেটা 1 ড্রপও হতে পারে, বেশিও হতে পারে। বেশি হতো। এবার আমি যে স্পিডে কল করছি তার পাওয়ারের উপরে ডিপেন্ড করে। আর যেখানে ঘোস্টের প্রেজেন্স থাকবে সেটা এমনি বোঝা যায়। ঠিক তাই। কেন ঘোস্টের প্রেজেন্স তো মানে প্ল্যানচেটে তো একজন মিডিয়াম তো হয়ই, সেই তো মিডিয়াম হয়ে মিডিয়াম কেন লাগবে? আপনি আমাকে এটা বুঝান, যদি ঘোষকে যে আমি যখন কল করছি, আমি তো নিশ্চয়ই একা আমি কল করছি না, না। আমার সাথে গ্রুপ থাকছে এবং সেটা গ্রুপের মাধ্যমে আমি কল করছি। তো যদি গ্রুপের মাধ্যমে যদি আমি কল করি, তো ভূতের মানে তো কোনো ঠেকা নেই যে মিডিয়াম নিয়ে আমার সাথে কথা বলবে। না, ওই যে কমিউনিকেশন করার জন্য হয়তো তার মিডিয়ামটা লাগে। দরকার পড়ে না। আচ্ছা। যদি মানে সেই প্রেত যদি মনে করে যে কমিউনিকেট করবে, ওখানে থাকা সবার সাথে কমিউনিকেট করবে। নাহলে আপনাকে আমি বললাম কি করে যে মানে আপনাকে যে ছবিটা দেখালাম, তাহলে আমি তো ওখানে ছিলাম এবং আমার সাথে আরো যে 4-5 জন ছিল তারা প্রত্যেকেই ফিল করছে। তারা প্রত্যেকেই ওখানে ফিল করছে যে কিছু না কিছু আমার সাথে ঘটছে। ডেঞ্জারাস জিনিস এটা হচ্ছে মানে অ্যাকচুয়ালি স্পিড কল। যখন কেউ অ্যাকচুয়াল স্পিড কল করবে, ওখানে তাকে যতজন থাকবে তাদের সবার সাথে অ্যাক্টিভিটি দেবে। আচ্ছা। তার সাথে কথা বলবে, নিজেই কমিউনিকেট করবে। ওকে অর্ডার দিতে হয় না যে এর সাথে কমিউনিকেট করো, তার সাথে কমিউনিকেট করো, অর্ডার দিতে হয়। মানে উনার যেটা মত যাকে মনে হবে হ্যাঁ কমিউনিকেট করলে আমার কোনো প্রবলেম হচ্ছে, সেই প্রবলেম সলভ করতে পারবে, তার সাথেই কমিউনিকেট করবে। আর বাকি সবাইকে প্রেজেন্সটা দিয়ে গেলে যে আমি এসেছি। আচ্ছা। আরেকটা ইনসিডেন্টে যাব। ইনসিডেন্ট এরকম প্রচুর আছে, যেটা আমার প্রপার সাধন ক্ষেত্র, সেখানে যদি যাওয়া হয়, এটা হচ্ছে মানে কাশি থেকে মোটামুটি ধরুন যদি কেউ মনে করে যাবো, তার কম করে গাড়ি ভাড়াই চলে যাবে 7,000 টাকা। আচ্ছা, অনেকটা দূর। অনেকটাই দূর। মানে একদম নির্জন জায়গায়, মানে মোটামুটি ধরেন 2 একর জমির মধ্যে মাঝখানে আমার মন্দির। আচ্ছা আচ্ছা। আর আশেপাশে পুরো ফাঁকা। তো ওখানে যখনই আমি যাই না কেন, মানে বড় বড় ইনসিডেন্ট ছাড়া তো আমার কাছে কেউ আসে না, বা আমার যে অ্যাসিস্ট্যান্ট আছে সে সামলে দিতে পারে অন্যগুলো। তো যাদের বড় বড় ইনসিডেন্ট আছে, যেরকম আমার কাছে কোনো জাতের কোনো ব্যাপার নেই। আচ্ছা। মানে হিন্দু হলেই আসতে পারবে, মুসলিম হলে আসতে পারবে না, খ্রিস্টান হলে আসতে পারবে না, এইরকম কোনো ব্যাপার নেই। যাদের যা প্রবলেম আপনি করেন, যার যা প্রবলেম আছে মন্দিরে আসুন। মানে আমি তো নিজে কিছু করি না, আমার কাছে কাজ হচ্ছে প্রেয়ার করা। একদম তাই। আমার কাছে মানে পরিষ্কার কথা হচ্ছে যে আমি যদি মনে করি আমি বড়, আমি করছি না, আমি পজিটিভ এনার্জি কাছে প্রেয়ার করছি, সেই যাতে ভালো করে দেয়, এর বেশি আমি কিচ্ছু করি না। যখন পজিটিভ এনার্জি কাছে যখন প্রেয়ার করতে যাই, এরকম অনেক ইনসিডেন্ট আছে। একটা এরকম মুসলিম মেয়ে আমার কাছে এসেছিল, তার উপরে প্রেত চালান করে তাকে পুরো বিকলাঙ্গ করে দেওয়া হয়েছে। বিকলাঙ্গ মানে একটা এজের পর ও বিকলাঙ্গ হয়ে গেছে নাকি জন্ম থেকেই ছিল? না, একটা এজের পরে হয়েছে। বাপরে। মানে আমি যখন কাজ করেছি বলছে 1.5 বছর আগে এরকম হয়েছে। 1.5 বছর পরে আমার কাছে এসছে, মানে তখন আমি ওখানে মন্দিরে গেছিলাম, তখন এসেছিল। যখন গেছি, মুসলিম মেয়ে, তো জিজ্ঞাসা করলাম যে মানে অসুবিধা কি হয়। অসুবিধা বলছে যে তার শরীরের বাঁদিকের যে পোর্শন, বাঁদিকের পোর্শন মানে কোনো মুভমেন্ট হয় না। মানে টেস্টের জন্য যে আমার ওখানে যারা মহিলা যারা রয়েছে তাদেরকে বললাম, আঙুল নাড়িয়ে দেখলো, মানে তখন আমি এই আঙুলটা হাত দিয়ে নাড়াচ্ছি, এরকম মুভ হলো, কিন্তু নিজের থেকে মুভ করতে পারছে না। সে কন্ডিশনে দেখেছে। আচ্ছা। কন্ডিশনে দেখার পর থেকে আমার মনে হলো যে ওখানে কিছু একটা রয়েছে, এবং তার পুরো ফ্যামিলি, মানে তার মা, বাবা, দাদা, আরো যতজন ছিল ফ্যামিলি সবাই এসছে ওখানে। মানে এসে পুরো হাতে পায়ে ধরার মতো অবস্থা হয়ে গেছে ওনার। যে আর মেয়েটার কি মানে যখন ওরকম ঘটেছে,
তার মাসখানেক বাদে মেয়েটার বিয়ে হওয়ার কথা, ও তার জন্য মেয়েটার বিয়েও ক্যান্সেল হয়ে যায়। 1.5 বছর পরে যখন এসছে আর কি, তো কাজ করলাম, কাজ করার পরে মানে এইটা ফিল পেলাম যে ওকে কিছু মানে শরীর আটকে রাখছে আচ্ছা কোন একটা ভাবে, যে মানে শরীরের বাঁদিকে যে পোর্শন এবং মেডিকেল ট্রিটমেন্ট করাচ্ছে, কোনো ওষুধ কাজ হচ্ছে না। সেই নেই মানে বললাম ঠিক আছে আমার 3 ঘন্টা আমার সময় লাগবে, একটাই কাজই 3 ঘন্টা সময় লাগবে, 3 ঘন্টা ধরে মানে আর যেটুকু যে ক্রিয়া আছে সেই ক্রিয়া করলাম, করার পরে দেখছি অটোমেটিক ওর নিজে নিজে হাত পা নাড়াচ্ছি। কিছুক্ষণ হাত পা নাড়াতে নাড়াতে যখন আমার কাজ শেষ হলো তখন উঠতে বললাম, মানে শুয়েছিল শোয়া থেকে উঠতে বলছি, যখন উঠছে মানে বাচ্চারা যখন হামাগুড়ি দেয়, হামাগুড়ি দিয়ে পাশের ঘরে মানে আমার যে ঘরে ঠাকুর রয়েছে বা যে ঘরে কাজ বাজ করি, তো পাশে একটা ঘর রয়েছে যেখানে, কেন ওখানে তো দূর দূর থেকে লোক আসে, রেস্ট রুম একটা রয়েছে, রেস্ট রুমে গেল হামাগুড়ি দিয়ে 1 ঘন্টা মতো ঘুমিয়েছি। কাজ করার পরে 1 ঘন্টা মানে পুরো ডিপ ঘুম, ওকে দেখো সারা পাওয়া যায়। ওই 1 ঘন্টা পরে যে উঠলো, উঠে সোজা হাঁটাতে বেরিয়ে, মানে যেরকম সুস্থ মানুষ যেরকম হাঁটে বুপায় হেঁটে বেরিয়ে, সেই মেয়ের আবার মানে বিয়েও হয়েছে, আমাকে ছবি ফটো পাঠিয়েছে। ইয়েতে ডিসেম্বরে ঠিক করে আসুন, জানুয়ারিতে বিয়ে হয়েছে। আচ্ছা বাপরে, তো এইটা মানে জানতে পেরেছিলেন যে কে করেছিল বা কারা করেছিল? তাহলে তো তাদের থেকে তারা সতর্ক থাকবে। এর বাবা হচ্ছে যেটা মুসলিমদের কবর দেওয়ার জন্য একটা লোক থাকে, এই বাবা সেই কাজ করে। আচ্ছা তো কোনো একটা মানে কবর ভাঙতে গিয়ে হয়তো এরকম ধরেছে মেয়েকে, ও কেউ ক্ষতি করে ক্ষতি করেনি। ও মানে আমি এটাই জানতে চাইছিলাম যে সবকিছু তো একটা কনসিকুয়েন্সেস হয়, হ্যাঁ এটাই হলো ব্যাপার। এটাই হচ্ছে মানে ধরেছে ওখান থেকে। তো মেয়েটা ওখানে কি করছিল? মেয়েটা তো ওখানে থাকার কথা না। ওখানে খাওয়ার কথা না, এবার ব্যাপারটা হচ্ছে কি যে যেখানে কবর দিচ্ছে তার তো প্রোটেকশন থাকে। আচ্ছা তারা কি প্রোটেকশন নিয়ে কবর ওখানে করতে না? আচ্ছা মানে যারা ধরুন মানে মানুষকে কবরে ঢুকানোর আগে যারা কবর খুঁড়ছে তাদের প্রোটেকশন লাগে, তাদের দরকারও পড়ে না, কারণ তার তলায় তো আবার কারোর কবর থাকতে পারে, থাকে না মানে এমনি নর্মাল মাটিটাই খোঁড়ে। নর্মাল মাটিটাই খোঁড়ে। ও আর যেটা ধরুন এখন যেরকম কি যে গভর্নমেন্ট থেকে কিছু লোকেটেড করে দিয়েছে, যেটুকু টাইম হচ্ছে একটা বডি ডিজলভ হতে টাইম লাগে, তারপরে আবার পুড়ে কঙ্কালটা বের করে দেওয়া হয়, যেগুলো এখন এই যে মেডিকেল কলেজে করে যে দিচ্ছে কঙ্কালগুলো বেশিরভাগই কি তাই। আচ্ছা ঠিক আছে, ওখান থেকে ডিজলভ হয়ে যাওয়া যে স্কেলিটন আছে, স্কেলিটনগুলো বের করে মেডিকেল কলেজ। আচ্ছা সেটা দান করা কিছু না, এমনি খুঁড়ে বার করে নিচ্ছি। আচ্ছা আবার অনেক কান থেকে দেখবেন যে যেগুলো শ্মশানে যে ডেড বডিগুলো পুড়িয়ে দেওয়া হয়, এখন তো চুল্লিতে পোড়ায়, কাঠের কোনো ঝামেলা নেই, ডাইরেক্ট হাড়ের পুরোটাই মানে ছাই যেটা সেখানে, এখন তো আরো সুবিধা তান্ত্রিকদের, ওই হাড়গুলো নিয়ে চলে আসলো, হাড়ের ছাই এনে এই বেশিরভাগই যেগুলো বলছে যে মিষ্টির মধ্যে খাওয়ানো হয়, ওই দিয়ে দিল। বাপরে কেন ওর মধ্যে তো একটা এনার্জি রয়েছে, ওখানে কারো কোনো কাজ করতে হয়। খুব সাংঘাতিক কাজকর্ম, এগুলো থেকে যত হস্ত দূরে থাকবেন তত ভালো। আর যাদের সাথে কোনো রকম কোনো বুঝতে পারছেন যে অ্যাবনর্মাল কিছু হচ্ছে বা যেটা না নর্মাল নয়, সেটা পজিটিভ নেগেটিভ হোয়াট এভার, আপনারা অবশ্যই ইনার সাথে যোগাযোগ করতে পারেন। ইনার নাম, ফোন নম্বর আমি সব ডিসক্রিপশনে দিয়ে দেব। এবং আরেকটা কথা বলার যে প্লিজ জেনে বুঝে কারোর ক্ষতি এরকম ভাবে করতে যাবেন না, কারণ আমি নিত্য দিন ফেসবুকে বোধহয় 1000 গল্প মানে ঘটনা পড়ছি
যে তো কাউকে না কাউকে কিছু না কিছু করা হচ্ছে বা কেউ কিছুতে প্রবলেমে পড়ছে। এবার সেটা জেনুইন কি জেনুইন না সেটা তো আমি সেই টেস্টে যাচ্ছি না, সেটা তো অনেক পরের ব্যাপার। এবং অনেকে ইন্টারাপ্ট করছি। হ্যাঁ হ্যাঁ বলুন, নিশ্চয়ই কন্টিনিউ। এভাবে ব্যাপার হচ্ছে, দেখুন লকডাউনের পরে এই জিনিসটা তো হয়ে গেছে বিজনেস, হুম এবং যারা বিজনেস করছে হুম এটুকু জানে যে মানুষ হচ্ছে সাইকোলজি ট্রিটমেন্টের উপরে তার বিজনেসকে গ্রো করার। তো এখন যে সাইকোলজি ট্রিটমেন্টগুলো মানুষের উপরে চলছে, হুম এরকম আজকে সকালবেলায় আমার কাছে একটা ফোন এসছে, ফোন করে বলছে যে আমাকে বান মেরে দিয়েছে। হুম আমি খালি জিজ্ঞাসা করলাম, আপনার মানে বান মেরেছে এটা আপনি কবে জানতে পেরেছেন? বলছে 1 বছর আগে জানতে পেরে। আমি ঠিক আছে, 1 বছর আগে জানতে পেরেছেন, ভালো কথা। তাহলে আপনার বানটা মেরেছে কবে? বলছে আমাকে যে তান্ত্রিক বলেছে, তিনি বলে 4 বছর আগে বান মেরেছে। আচ্ছা, আমি খালি ওনাকে একটাই প্রশ্ন করলাম, যে যদি 4 বছর আগে যদি আপনাকে বান মেরে থাকে, আপনি এতদিন বেঁচে আছেন কি করে? সেই তো বান মারলে তো বেঁচে থাকার কথা না। মানে বান মারলে অনেক রকম বান আছে। হুম একটা যেরকম বলি শুকনো বান, হুম সেই শুকনো বান যদি মারা হয়, যেই ডেটে মারা হচ্ছে সেই ডেট থেকে কাজ করতে শুরু করবে, ম্যাক্সিমাম 9 মাসের মধ্যে সেই ব্যক্তি মানে একদম রুগ্ন হয়ে মারা যাবে। আর এছাড়া আর কি বান আছে? জ্বালা বান আছে। জ্বালা বান যখন অ্যাপ্লাই করা হয়, তখন খুব দেখি যে খুব ভালো সংসার চলছে এখানে, ওই জ্বালা বান অ্যাপ্লাই করো। যার উপরে অ্যাপ্লাই করো সে গায়ে আগুন দিয়ে মারা যাবে কোনো কারণ ছাড়া। বাবা, তুই ভয়ঙ্কর জিনিস। এই কাঠ। আরও আছে, এগুলো খারাপটা বললো। আবার অনেকে তো অনেক দিন ধরে বিয়ে হচ্ছে না, ঠিক আছে, তার ক্ষেত্রেও আবার বান প্রয়োগ করে বিয়ে দেওয়া যায়। আচ্ছা, এটা মানে ভালো কাজেও ইউজ করে? ভালো কাজেও ইউজ করা যায়। এটা লোকে জানে না। জানে না, জানলেও বলে না। তাহলে খারাপ যদি বলে তাহলে জ্যোতিষদের স্টোন বিক্রি হবে, হবে না, পুরোটাই বিজনেস। পুরোটাই বিজনেস। এই বিজনেসের চক্করে পড়ে ভালো কাজগুলো মানে জানানো হয় না লোককে, খালি খারাপটা যেটা সেটা তুলে ধরা হয় যে আপনাকে এটা করা হয়েছে। হুম। আচ্ছা, ধরুন এই যে বান মারার কথাই বললেন, এই বান ধরুন কেউ জানতে পারলো যে আপনি ধরুন কাউকে বললেন যে হ্যাঁ সত্যি আপনাকে এটা করা হয়েছে, এটার রেকটিফিকেশন কি, কি করা যায়? রেক্টিফিকেশন কিছু কিছু ক্রিয়া আছে, হুম উল্টো ক্রিয়া করলে সেই জিনিসটাই কেটে যাবে। আচ্ছা। মানে ধরুন আমি একটা কিছু করতে যাব, হুম তার জন্য তো আমাকে পুজো পাঠ করতে হচ্ছে, হুম হুম বা একটা কিছু আমাকে অ্যাপ্লাই করতে হচ্ছে, হুম। সেই প্রসেসটা কমপ্লিট না হলে আমার সেই কাজ হবে না। না। ওই প্রসেসটারই রিভার্স করে দিলে হুম। এমনি কেটে গেল। আচ্ছা, বুঝলি। সেটা জানতে হবে, মানে রিভার্স করার একটা টেকনিক আছে, সেই টেকনিকটা আচ্ছা আচ্ছা আচ্ছা। তন্ত্রটা কোনোদিন বা এই যে প্যারানর্মাল যে অ্যাক্টিভিটিস হুম এগুলো কোনোদিন লোক ঠকানোর ব্যবসা নয়। হুম এই মাঝখানে একজন আমাকে ফোন করেছে, ফোন করে বলছে যে রোজই ছাদের মধ্যে মানে রোজই রাত্রিবেলায় 12টার থেকে 3টের মধ্যে আমি শুনতে পাই যে আমার ছাদের মধ্যে কে যেন জল ফেলছে। আচ্ছা। মানে আর কোথাও বলছে আমার ছাদে কোথাও কোনো কল নেই, আচ্ছা। ছাদে কোথাও কোনো কল নেই, কিন্তু ছাদে জল পড়ার আওয়াজ হচ্ছে, এখন ফোঁটা ফোঁটা করে জল পড়লে যেরকম আওয়াজ হয় সেরকম আওয়াজ হচ্ছে। আমি আমার টিম নিয়ে গেলাম ওখানে, গিয়ে দেখছি মানে ওনার পাশের বাড়ির থেকে, পাশের বাড়িটা 3 তলা আর ওনার বাড়িটা 1 তলা। ও আচ্ছা, সেখান থেকে একটা এমনভাবেই ত্রিপল লাগানো রয়েছে যে ওনার বাড়ির ট্যাঙ্কি যদি কেউ মোটর চালায়, পাম্প চালায় রাত্রিবেলায়, ওই জলটা স্টোর হয়ে ওনার ছাদে এসে পড়ছে। ও, ছাদে এসে পড়ছে। আচ্ছা আচ্ছা। ওখানে গিয়ে অনেক তান্ত্রিক শুনেছি বলছে শান্তি সস্তায়ন করতে হবে, আপনার আপনার যে এখানে জল পড়ছে এখানে ভূত আছে, শান্তি সস্তায়ন না করলে আপনার এই ভূত যাবে না। এরকম বাগনানে একজন রয়েছে শান্তি সস্তায়ন করে বেড়ায়, তা তাদের টিম নিয়ে এসে শান্তি সস্তায়ন করিয়েছে, করিয়ে 2-3 দিন মনে হয় আওয়াজ
কোনো একটা কারণে আওয়াজটা ফয়েন। ভালোই ছিল ২-৩ দিন, কোনো জলের কোনো আওয়াজ আসছে না। ঠিক ৩ দিন কেটে যাওয়ার পর আবার চালু। ওটা কোইন্সিডেন্টলি কিছু একটা হয়েছে। ৩ দিন পর থেকে যখনই আবার চালু হচ্ছে, তখন আবার সেই লোককে ফোন করেছে যে, দাদা আপনারা তো কাজ করে গেলেন, মানে ৩ দিন তো ঠিক ছিল, আবার ৩ দিনের পর থেকে আবার এরকম চালু হয়েছে। তো উনারা নিজেরাও দেখে বুঝতে পারেননি যে এমন ভাবে কিছু দেখেইনি, খালি আওয়াজটা পাচ্ছে ওটাই। ওনার কাছে ব্যাপারটা হচ্ছে, আপনি আমার কাছে এসছেন, আপনি এসে আমাকে বলছেন যে দাদা আমার বাড়ির ছাদে এরকম জল পড়ে রাত্রিবেলা, তার মানে কি আমার ব্যবসার জায়গাটা তৈরি হয়ে গেছে। কেন আপনি ভয়ের মধ্যে রয়েছেন, আরো ভয় দেখান। আমি আর একটু ভয়টা দেখিয়ে দিলাম যে আপনার বাড়িতে ভূত রয়েছে। একদম আদৌ কিচ্ছু নেই, কিন্তু আমি বললাম যে আপনার বাড়িতে ভূত রয়েছে, ওটা আমার মানে একদম মাইন্ডের মধ্যে ঢুকে গেল যে আমার বাড়িতে ভূত রয়েছে। ঠিক, ওখান থেকেই মানে সাকসেস। এরকম করতে যখনই ভয়ে দেখাচ্ছে, ভয় দেখিয়ে মানুষের কি করছে যে সাইকোলজিক্যাল একটা ড্যামেজ করে দিচ্ছে মানুষ। একদম। কেন যখনই আমি বলছি যে একটা ভূত রয়েছে, আপনার মাথায় চলে গিয়ে ঠিক আছে ভূতে নাচানাচি করছে আমার ছাদের উপরে, বা ভূতে এসে জল ফেলছে রাত্রিবেলায়, তা আমি ভাবলাম যে ঠিক আছে হলো, এবং সেই ব্যক্তি পরবর্তী ক্ষেত্রে আমার কাছে আসে। আমি গেলাম সেই ব্যক্তির বাড়িতে, গিয়ে আমি খালি বললাম যে ঠিক আছে আপনারা নিচে থাকুন, আমি রাত্রিবেলা ছাদে থাকি। এবং আমার যে টিম মেম্বার আছে ২-৩ জন, বললাম যে ৩ জনই ছাদে থাকবো, আপনারা নিচে গিয়ে নিশ্চিন্তে ঘুমুন, দেখি কোন ভূত আসে আর কোথায় জল ফেলছে। হ্যাঁ সেই। এবার দেখলাম মানে ওনার পাশের বাড়িতে কি হয়েছে, আমি আবার মানে পরের দিন আর কি জিজ্ঞাসা করছিলাম, পাশের বাড়ি যে ছেলেটি আছে সে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, এবং সে মানে তার যে বাড়ি ফেরার টাইমটা হচ্ছে ১২টা-১টা। কোনোদিন ১২টায় ফেরে, কোনোদিন ১টায় ফেরে, রাত্রির বেলা অফিস, রাত্রিরে ফেরে, এবং এসে সে পাম্প চালিয়ে স্নান করে। আর জলটাও ওই সময় এসে পড়ে। এবার ব্যাপারটা কি, ট্যাঙ্ক যখনই ওভারফ্লো হচ্ছে ওই তাঁবুতে এসে জলটা স্টোর হচ্ছে, স্টোর হওয়ার পরে ফোটা করে জলটা পড়ছে, সেটা উনারা খেয়ালই করেন, কেউ খেয়াল করেন। তো এবার ওনাকে বললাম যে পাশের বাড়িতে এরকম রয়েছে, এরকম ভাবে তো টেন্ট লাগানোটা উচিতও না, কেন আপনার বাড়ির যে সীমা সেই সীমার বাইরে লাগাতে পারে না। তো তাদের গলাতে আবার তাদের পাড়ার যে কাউন্সিলর রয়েছে তাদের কমপ্লেন করা হয়েছে, খুলে নিয়েছে, ওই টেন্টটাই খুলে নিয়েছে। তারপর দেখা ভূত নেই, জল পড়াও বন্ধ, ভূত দেখাও বন্ধ। একদম ঠিক। মানে চ্যানেলে শুধুমাত্রই ভূতের আস্ফারণ গল্প শুনে তো লাভ নেই, মানে ওটার পেছনে আপনার কি ঘটছে কি ঘটছে না, কোথায় সায়েন্স আছে, সেগুলো আপনাদের জানতে হবে। এবং সবার আগে একটু চোখ নাকগুলো খোলা রাখুন, যে আদৌ যদি কিছু আওয়াজ পাই বা কিছু হচ্ছে তো সেটা কোথা থেকে ঘটছে বা কিভাবে ঘটছে, এইগুলো একটু দেখে যদি কিছু বোঝেন যে হ্যাঁ অ্যাবনর্মাল কিছু লাগছে, বা আমার চ্যানেলে অলরেডি আগে অনেক সিমটম নিয়ে কথা হয়েছে, যে কোনো রকম নেগেটিভ এনার্জি থাকলে সেই সিমটমগুলো আপনারা বুঝতে পারবেন। সো সেগুলো খেয়াল করুন, করে যদি মনে হয় যে হ্যাঁ এটা হচ্ছে, তবেই আমার মনে হয় আপনারা ইনাদের সাথে যোগাযোগ করতে পারেন। আরো যদি মনে হয় যে বিজ্ঞান মনস্কভাবে দেখি, তা বিজ্ঞান মনস্কভাবে দেখতে গেলে 3টে সিমটম আমি বলবো। কি স্যার? ব্যাপারটা হচ্ছে যদি কোনো নেগেটিভ এনার্জি থাকে সেখানে মানে সেখান থেকে বিশেষ করে মানে যেই দিনগুলো কালবেলা যুক্ত দিন, মানে এটা আমি পঞ্জিকা ধরে বলছি, পঞ্জিকায় দেখবেন যে একটা দিনের পরে কালবেলা দেওয়া থাকে বা কাল রাত্রি সময় নির্ধারণ করা, ওই সময়ের মধ্যে দেখবেন যে ঘরে থেকে চুল পোড়া গন্ধ পাওয়া যাচ্ছে। চুল পোড়া গন্ধ? আচ্ছা আচ্ছা। নাহলে কোনো আসতে যেরকম মাছি অনেকদিন পচে গেলে যেরকম একটা গন্ধ বেরোয়, বা ধরুন যারা শ্মশানে গেছেন যে মানুষ পোড়ার যে গন্ধটা একটা হয়, যারা পেয়েছেন এরকম গন্ধ বেরোয়। আচ্ছা, ঠিক ওইটুকু সময়ের মধ্যে, যেটুকু কাল রাত্রি বা কাল বেলা থাকবে ওই সময়ের মধ্যে, তার বাইরে কিন্তু পাবেন না। ও একটা পারফেক্ট টাইম এবং সেই টাইমটা মানে প্রত্যেক দিনই থাকে। এটা না যে শনিবার আছে বলে শনিবার, মঙ্গলবার মঙ্গলবার, সেখানে ওটা 2 দিন 1 দিন গ্যাপে রোজই থাকে। আচ্ছা, ওই টাইমটা যদি খেয়াল করা যায়
এই স্মেলটা যদি আপনারা পান তাহলে ওখানে কিছু একটা রয়েছে নেগেটিভ। আচ্ছা। আবার সেম যদি পজিটিভ কিছু থাকে, হুম। যেমন রজনী ফুলের গন্ধ বেরোচ্ছি, যেগুলো চম্পা ফুল বলা হয়, চামেলি ফুল বলা হয়, চামেলি। রজনীগন্ধা, এরকম ফুলের সেন্টও পাওয়া যায়। মানে ওটা বুঝতে পারবেন যে ওখানে পজিটিভ এনার্জি। হ্যাঁ, পজিটিভ এনার্জি যদি থাকে তাহলে ওটা মানে যেটা সুইট পারফিউম বলা হয়, ওরকম আমরা সেন্ট পাবো। আচ্ছা। আর যদি নেগেটিভ এনার্জি থাকে সেখানে ওখানে ব্যাড স্মেলই আসবে। আচ্ছা। মানে এটা আমাদের সাইকোলজিক্যাল ধারণা নয়, এটা অ্যাপ্লাইড। ঠিক আছে, কেন এমনও দেখেছি ধরুন একদম নির্জন স্থান, কোথাও কোনো কিছু নেই, সেখানেও রজনীগন্ধা ফুলের গন্ধ পাওয়া যায়। সেই জিনিসটা আসলো কোথা থেকে? মানে আমি যে জায়গাটার কথা বলছি, মানে কাশি থেকে, কাশির যে বিশ্বনাথ মন্দির, সেখান থেকে 6 কিলোমিটার যেতে হবে আচ্ছা। গাড়িতে। 6 কিলোমিটার যাওয়ার পরে এই সরজু নদীর পাড়ে শ্মশান রয়েছে, পরিত্যক্ত শ্মশান। আচ্ছা, মানে ওটা ইউজ হয় না? ইউজ হয় যখন মানে আশেপাশে গ্রামে যদি কেউ মরা পড়ে, তখন নিয়ে ওখানে পোড়ানো হলো, কাঠে পোড়ানো হয়। আচ্ছা আচ্ছা। মানে এখন মানে আমাদের এইদিকে যেরকম আমরা দেখি যে চুল্লি হয়ে গেছে, এখন তো চুল্লি হয় না, আচ্ছা আচ্ছা। তো ওখানে কাঠে পোড়ানো হয়। তো সেরকম জায়গায় তো মরা পুড়ছে, মরা পুড়লে কি হবে? একটা আষ্টে গন্ধ বা এই মাংস পোড়ার একটা গন্ধ বেরোয়, কোনো গন্ধ নেই, ওখানে রজনী ফুলের গন্ধ বেরোচ্ছে। বাবা, তো সেটার কি এক্সপ্লেনেশন আপনাদের? দেখুন, এক্সপ্লেনেশন হচ্ছে আমরা তো এই সাধনা করতে, এবার সাধনা যখন করছি আমরা অপার সায়েন্সের মধ্যে যখন অ্যাপ্লাইড তন্ত্র বুঝছি, যেগুলো সত্যি তন্ত্রে আছে, এবং গুরুমুখী বিদ্যাও কিছু আছে, গুরুমুখী বিদ্যা, অ্যাপ্লাইড তন্ত্র, এবং যেগুলো প্রত্যেক কটা তন্ত্র শাস্ত্র মান্যতা দিচ্ছে, সেগুলো যখন আমরা অ্যাপ্লাই করছি, অ্যাপ্লাই করলে নেগেটিভিটি থাকলেও সেটা পজিটিভিটিতে কনভার্ট করা যায়। সেজন্য তোদের একটা নেগেটিভ পজিশনে আমি গেছি, আপনাকেও কিছুক্ষণ আগে আমি দেখালাম। এইটা হচ্ছে না একটা পরিত্যক্ত শ্মশান, এখানেও খুব একটা যে মোড়া পোড়ানো হয় সেটা না। আচ্ছা। কিন্তু আমার এমনই কপাল, যেদিনকে গেছি ওদিনকেই মোড়া পুড়িয়ে গেছে, এবং তার মানে যে অস্থির যে হাড়ের যে টুকরো, বুড়ো বুড়ো হাড়, পুরো হাড় বিছানো ছিল। অন্য লোক দেখলে তো ওখানেই শুয়ে পড়বে। এই যাক না, যত বড় বড় যারা জ্যোতিষ তান্ত্রিক যারা রয়েছে নাম করছে যে আমাদের এই রয়েছে ওই রয়েছে, বেশি কিছু না, ওখানে 1 ঘন্টা বসে আসুক, সারা রাতও বলছি না, 1 ঘন্টা বসে আসুক, মানে এতটাই পাওয়ারফুল। পাওয়ারফুল। মানে আমার সাথে যে গেছে, হঠাৎ করে দেখছে তার মাথা থেকে পিছনে চুল উঠছে। চুল উঠছে? হ্যাঁ, মানে মেয়েদের এমনি লম্বা চুল, যদি কেউ পিছন থেকে কোনো চুল টেনে যদি ধরে রাখে সেরকম লাগবে, সে সেরকম ফিল করছে। আচ্ছা আচ্ছা। আবার আরেকজন আমার সাথে যে ছিল, মানে আমারই ফ্যামিলি মেম্বার, সে আবার ফিল করছে কি তার মাথার উপরে মনে হচ্ছে কিছু একটা, মানে এইভাবে রাখলে আমরা যেরকম একটা ফিল আসে, মাথার মধ্যে সেরকম ফিল আসছে। আচ্ছা। তাহলে আমি বলবো না যেটা ওখানে ভূত ছিল, ওখানে আত্মার শ্মশান, আত্মার বাস হবেই। কেন? ওটা হচ্ছে ওখান থেকে শরীরকে পঞ্চভূতে বিলীন করে আত্মার মুক্তি কেন্দ্র, একদম হিসাব মতো। এবার যেখানে আত্মার মুক্তি কেন্দ্র, তাই এবার আমাদের এই গরুর পুরাণে কিছু অংশে লেখা রয়েছে, মানে যারা পড়েছেন তারা জানে, রয়েছে যে মানুষ যখন মারা যাচ্ছে, মারা যাওয়ার পর 3 দিন পর্যন্ত তার সাথে কি কি ঘটছে সে সবই দেখতে পায়। মারা যাওয়ার পর 3 দিন পর্যন্ত? 3 দিন পর্যন্ত আচ্ছা, সে সবই দেখতে পারে, কিন্তু কোনো কিছুতে ইনভলভ হয় না, মানে মানে আত্মা আর কি, সোল। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। এইবার আমাদের আরেকটা রয়েছে ব্রহ্মবৈবর্ত পুরাণ, এবং ব্রহ্মবৈবর্ত পুরাণের একটা তন্ত্রের পাঠ রয়েছে যেটা বলে সাগরতন্ত্র। সেই সাগরতন্ত্রের একটা পাঠে লেখা রয়েছে এই যে 3 দিনের যে সময়, এই সময়ের মধ্যে কেউ যদি
তান্ত্রিক ক্রিয়া করে সেই হুম। প্রেতকে আহ্বান করে, আচ্ছা সেই প্রেত কিন্তু নিজের আকারে আসে। আচ্ছা যখনই সে নিজের আকারে আসছে তখন তার একটা অবয়ব দেখা যায়। ও মানে যেটা আমরা হন্টেড ফিল্মে দেখছি যে একটা সাদা কাপড় পরা হ্যাঁ মানে সামথিং হ্যাঁ সামথিং আসছে বা একটা জম্বি টাইপের একটা কেউ উঠে আসছে, এইগুলো কিছু রিয়েলে হয় না। হয় না একদমই এটা হয় মানে আত্মা কি একটা বায়ুর একটা অংশ, একদম এবং যখন আমরা অবয়বটা দেখি তখন সেই বায়বীয় অবয়বটা আমরা দেখি। হুম ঠিক আছে, এবার বায়বীয় অবয়বটা কখন মানে কিরকম আমরা দেখি সেটাও বলছি। বায়বীয় অবয়বটা হচ্ছে যখন আমরা মানে শরীর তো আমাদের পঞ্চভূতে বিলীন হয়ে যাচ্ছে, হুম ঠিক শেষ মুহূর্তে আমাদের শরীরে যেটুকু থাকে আমরা সেটুকুই দেখতে পাই। ও আচ্ছা মানে যেটুকুতে বলা যেতে পারে যে নরকঙ্কাল রূপে হুম ওই অবয়বটাই দেখা যায়। ওই জন্যই কি বারবারই কঙ্কালের পোর্ট্রেটাই বরাবর ফিল্মে দেখানো হয় বেশি ওই জন্যই মানে ওই কনসেপ্টের ওই কনসেপ্টেই আসে দেখানো ও আচ্ছা ঠিক আছে। তো আমরাও যখন অবয়বে যখন দেখি আমরা একই জিনিস দেখি, দেখে ওই জন্য ওই ছবিটা আমি আপনাদেরকে দেখাবো স্ক্রিনে, ছবিটা দেখলে বুঝতে পারবেন ওই জন্য ওই ছবিটা এসছে ওই আচ্ছা যখন ক্যামেরায় যখন তোলা হচ্ছে, এবারই মানে ফোনের ক্যামেরা তো এখন মানে এতটাও অত্যাধুনিক হয়ে যায়, না 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 মানে ওখান থেকে কি হচ্ছে না হ্যাঁ এডিট করা যাবে বা কিছু সামথিং না ওই জিনিসটা এডিট হয় না হ্যাঁ হয় না। হুম তো সেই জায়গাটাতে যখন র্যান্ডামলি ফটো তুলছে ওটা আর ওই করা উচিত না, একদম মানে কোনোভাবেই হবে না ওটা। হুম তো র্যান্ডাম ফটোর মধ্যে ওইরকম এসছে। স্যার ভাগবত গীতা কি এটা তো ভাগবত গীতা হচ্ছে মানে যেটা আমরা জানি, যখন মহাভারতের যুদ্ধের সময় যখন অর্জুন হতাশাগ্রস্ত হয়, তার হতাশা কাটানোর জন্য শ্রীকৃষ্ণ অর্জুনকে উৎসাহ দেন এবং তার বিশ্বরূপ দর্শন করিয়ে মানে তার কি মানে কার্যক্রম আছে সেগুলো বোঝানোর জন্য হুম আসেন। সেখানে তিনি আসেন পরমেশ্বর রূপে। হুম তো যখন আমরা শ্রীমদ্ ভগবত গীতা পড়ছি এবং তার যে শ্লোকগুলো রয়েছে সেগুলো পুরোপুরি হচ্ছে পরমেশ্বরের বাণী, এবং আমাদের যখন পড়তে হচ্ছে বা যখন সেটা আমরা মানে বুঝবো, মানেটাও সেইভাবে বোঝা উচিত যে সেটা পরমেশ্বরের বাণী। তো এটাই মানে সবাইকে এটাই রিকোয়েস্ট করবো যে যখন আপনারা গীতা পড়ছেন তখন এইটা বুঝুন যে ওটা পরমেশ্বরের বাণী, নট অনলি কৃষ্ণের বাণী। হুম কেন কিছু কিছু সংস্থা রয়েছে যারা মানে ভুল প্রচার করছে, এবং ওই ভুল প্রচারের মাধ্যমে কি হচ্ছে যে ওই আপার ক্লাস লোয়ার ক্লাস এরকম একটা দেবতা, ডিভিশন হ্যাঁ দেবতাদের মধ্যে মধ্যে একটা ডিভিশন হয়ে যাচ্ছে কিন্তু এই ডিভিশনটা কোনোদিন ছিলও না। এখন যত মানে দিন যাচ্ছে মানুষের মধ্যে এই চর্চাটা এত বেশি হয়ে যাচ্ছে, মানে অপচর্চা বেশি হচ্ছে। একদম তাই মানে অ্যাকচুয়ালি যে সঠিক যে পড়াশোনা করবে সেই পড়াশোনার করার স্কোপ তো নেই, বিশেষত আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো নেই। যদিও বাইরে গিয়ে কেউ পড়ে আসছে তাকে বলা হচ্ছে পাগল। মানে যারা ভাবছে যে আমরা এইগুলো নিয়ে অকাল সায়েন্স নিয়ে পড়বো বা প্যারানর্মাল অ্যাক্টিভিটিস নিয়ে পড়বো বা তন্ত্র রিসার্চ, ওটা তো ওই ব্যাপারে আমাদের ইন্ডিয়াতে কোনো রকম সেরকম স্কোচই নেই খুব কম আছে বেনারসে আছে, বেনারসে আছে বেনারসে আছে, তাছাড়াও ইউপিতে একটা আছে এবং কর্ণাটকে রয়েছে। মানে সেখানে পুরো প্রপারলি প্রপারলি ইভেন মানে ইউজিসি রেকগনিশন হিসাবে আপনাকে শেখানো হয় এবং তাতে সার্টিফিকেটও দেওয়া হয়। আচ্ছা মানে অকাল্ট সায়েন্স মানে এখানে কি ধরুন তন্ত্রে কোনো এই যে আপনি যেমন সাধক বললেন সেই সেরকম সাধনা কি সবটাই কি শেখানো হয় না নাকি আলাদা, যখন আমরা কলেজে পড়ছি কলেজে তো আর সাধনা শেখায় না, না সে সাধনাটা হচ্ছে গুরুমুখী বিদ্যা। হুম কিন্তু যখন আমরা এই অকাল সায়েন্স, যখন আমরা সায়েন্স কথাটা অ্যাপ্লাই করছি তার যুক্তিযুক্ত উত্তর সেখানে একটাই যে এর সাথে সায়েন্সের রিলেশনটা কি। এক্স্যাক্টলি কেন আমরা যে একটা মন্ত্র উচ্চারণ করছি এটা একটা সাউন্ড ভাইব্রেশন, এই সাউন্ড ভাইব্রেশনের যেরকম পজিটিভ দিক আছে সেরকম নেগেটিভ দিকও আছে। আচ্ছা দুটোই হতে পারে দুটোই হতে পারে, এবং যে পুজো করছেন মানে আমরা তো
ধরুন সরস্বতী পুজোয় একটু দেরি হচ্ছে, মানে যাকে ঠিক করিয়ে তার রাস্তা দেরি হচ্ছে, রাস্তা দিয়ে একজন সাইকেল নিয়ে যাচ্ছে, তাকে টেনে ধরে এনে বসিয়ে দিলাম পুজো করতে। কিন্তু সেই যে উচ্চারণটা যে করছে সেটা কতটা ঠিক আর কতটা ভুল, সেই পরিমাপকাঠি কোথায়? একদম তাই। কিন্তু আমাদের বাংলাতে সেই পরিমাপকাঠি নেই। আচ্ছা, এই সামান্য সরস্বতী পুজো নিয়ে কথা উঠলো, এটাই বলি, ধরুন এই পুজোটা কেউ একজন ভুলই করলো, ভুল উচ্চারণের মাধ্যমে ভুলই পুজো হলো, সেটার জন্য কি হতে পারে? অবশ্যই দেখুন, সরস্বতী পুজো হচ্ছে বাগদেবী, মানে আমরা তো এখন সরস্বতী পুজোটাকে নামিয়ে নিয়ে এসেছি এমন জায়গাতে যে যতক্ষণ আমার বাড়িতে বাচ্চা পড়াশোনা করছে ততক্ষণ আমি সরস্বতী পুজো করবো। তারপরে আর করছে না, অনেকেই আছে বয়স হয়ে গেলে। অনেকেই আছে, মানে আমি নিজে দেখেছি, এবং মানে যখন আমাকে কেউ বলে আমি মানে তাদেরকে এটাই সাজেশন দিই আর কি, যে মেয়ে কলেজ পাস করে গেছে, ছেলে কলেজ পাস করে গেছে, একটা হোমযজ্ঞ করে দিন আর মানে সরস্বতী ঠাকুর বিদায়। কিন্তু এই যে আমরা যে কথা বলছি, কথার মধ্যে যে মাধুর্য বা একটা ধরুন আমার কথা যে লোকে শুনছে, এই যে কোয়ালিটি আমার মধ্যে থাকছে, কার জন্য কিন্তু দেখি সরস্বতীর অবদান মানে অনস্বীকার্য। কেন, যদি বাগদেবী আমাদের কণ্ঠে বসবাস যদি না করে, আমাদের কোনোদিনই বাক্যে মাধুর্য আসবে না। ইভেন আপনি যে কথাটা কাউকে বুঝাবেন, সেই কথাটা বোঝার মতো ক্যাপাসিটিও মানে যে শুনবে তার মধ্যে আসবে না। যদি সরস্বতী পুজো ভুল হয়, তার মানে কি এই আজকে বাড়িতে বাড়িতে এত অশান্তি কেন? কথা থ্রোয়িং ঠিক না থাকা, কথা থ্রোয়িং ঠিক না, একদম। মানে ধরুন আপনার বাড়িতে ভুল পুজো করে যাচ্ছে, তার ইম্প্যাক্টটা পড়ছে আপনার কথা বলার যে থ্রোয়িং বা যেটা স্কিল বলা হয়, হ্যাঁ ঠিক, সেই স্কিলটার উপরে এফেক্ট করছে। একদম ঠিক। এবং সেই স্কিলটা যখনই ড্যামেজ হয়ে যাচ্ছে তখন আপনার ঝগড়া অশান্তি হবেই। স্বাভাবিক। হ্যাঁ, কথাবার্তার জন্যই কিন্তু অ্যাকচুয়ালি ঝগড়া অশান্তিটা ক্রিয়েট হয় এত পরিমাণে। তো আজকে তো আমাদের যে পর্বটা হলো অত্যন্ত, কি বলবো, সায়েন্টিফিক্যাল, সাইকোলজিক্যাল, প্যারানর্মাল সবটা মিলে একটা জমজমাট পর্ব স্যারের সাথে কাটালাম। তো আপনাদের এই পডকাস্ট কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের সমস্যা কারোর থাকলে সেই সমস্যার কথাও আমাদেরকে জানাতে পারেন, আমরা আপনাদেরকে গাইড করে দেবো যে কিভাবে কাজ করবেন, বা কার কাছে কার ফোন নাম্বার আপনারা চান তার ফোন নাম্বার আমরা প্রোভাইড করে দেবো, এবং কে কোথা থেকে দেখছেন সেটাও আমাদেরকে জানাবেন। তো আজকে এটুকুই, নমস্কার।